সালাউদ্দিন, কি হয়েছে তোমার? হুম। হ্যাঁ, এরকম করতেছো কেন? কি হয়েছে? আমি বাসায় যাব। আমার বাসায় নিয়ে চলো, আমার বাসায় নিয়ে চলো। তুমি কি আমার বাসা চেনো? ঢাকা শহরে আমার 2টা বাড়ি আছে। কি কইতাছো পাগলের মতো? চায়ের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় সুরাইয়া। তারপর আলাউদ্দিনকে ঘুম পাড়িয়ে কি করলো সুরাইয়া? কামরান এবং তার মামা আলাউদ্দিনকে নিয়ে কি করে? তাদের পরিকল্পনা কি? আলাউদ্দিনকে কি তারা মেরে ফেলবে, নাকি তাকে বাঁচিয়ে রেখে তাদের কাছ থেকে সব বাড়িঘর লিখে নিবে? তাদের পরিকল্পনাটা কি? সব কিছু জানবো আজকের পর্বে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সত্যের মৃত্যু নেই নাটকের 24তম পর্বে আপনাদের স্বাগতম। গত পর্বে আমরা দেখেছিলাম সুরাইয়া প্রতিদিন সালাউদ্দিনের সাথে দেখা করার চেষ্টা করে। জগিংয়ে সালাউদ্দিনের সাথে প্রতিদিন সে দেখা করে এবং তার সাথে ভাব করার চেষ্টা করে। তাদের কঠিন পরিকল্পনা রয়েছে। সালাউদ্দিনকে ফাঁসিয়ে যে কোনোভাবে সালাউদ্দিনের বাড়িঘর তারা লিখে নিতে চায়। এদিকে সালাউদ্দিনের ভাই আলাউদ্দিন তাদের বাড়িঘর বিক্রি করে ঢাকায় চলে আসার পরিকল্পনা করছে এবং জায়দা বেগমকে বারবার বোঝানোর চেষ্টা করছে যে ঢাকায় অনেক শান্তি আছে। সুরাইয়া মুগ্ধকে বলে, তাহলে আমরা এখন থেকে প্রতিদিন জগিংয়ে দেখা করব, প্রতিদিন একটু একটু করে শিখবো, তারপর বাইরে যাব, কেমন? মুগ্ধ এবার দৃঢ় কণ্ঠে উত্তর দেয়, সামান্য এই কাজের জন্য আমি আপনাকে 1.5 লাখ 2 লাখ নয়, পুরো টাকা দিয়েও বিদায় করতে রাজি। কিন্তু সেদিন আপনি আমার নিষেধ করার পরও আমার হাত ধরেছিলেন। আর একটা কথা শুনুন, এই জগিংয়ের সময় আর আমার সঙ্গে দেখা না হলেই ভালো। মুগ্ধের এমন কথায় সুরাইয়া কিছুটা হতভম্ব হয়ে যায়। আলাউদ্দিনের স্ত্রী আবারও টাকার জন্য চাপ সৃষ্টি করছে। সে বলে, আমার এখনই 20 লাখ টাকা দরকার, তাড়াতাড়ি জোগাড় করে দাও। আলাউদ্দিন অবাক হয়ে বলে, তুমি পাগল হয়ে গেছো? এত টাকা কোথায় পাবো? এরই মধ্যে গ্রামের লোকেরা জাহিদা বেগমকে বোঝাতে থাকে, আর কতদিন নিজের বাড়ি রেখে ঢাকায় থাকবেন, আমাদের সঙ্গে গ্রামে ফিরে চলে। মুগ্ধকে অনেক বুঝিয়ে সুরাইয়া নিজের বাসায় নিয়ে আসে। দরজা খুলেই হাসি মুখে বলে, সরি, ফ্রেশ হতে একটু দেরি হয়ে গেল। দাঁড়িয়ে আছো কেন? বসো, এই বাসাটাকে নিজের বাসা মনে করো, একদম রিল্যাক্স। মুগ্ধ অস্বস্তিতে বলে, আমি ঠিক আছি। সুরাইয়া সঙ্গে সঙ্গে বলে, এখন থেকে আমি তোমার শুধু টিচার না, বন্ধু, তাই আর মিস বলা যাবে না, শুধু সুরাইয়া বলবে। মুগ্ধ বাধ্য হয়ে মাথা নাড়ে। এরপর সুরাইয়া বলে, তুমি প্রথমবার আমার বাসায় এসেছো, আমি নিজের হাতে চা বানিয়ে খাওয়াবো। মুগ্ধ আপত্তি জানায়, আজ না, পরে অন্যদিন আসবো। কিন্তু সুরাইয়া কিছুতেই শুনতে চায় না। সে রান্নাঘরে চা বানাতে চলে যায়। সুরাইয়া ভেতরে যেতেই মুগ্ধ একা বসে নিজের মনে বলতে থাকে, আমি কেন এখানে চলে এলাম? কেউ যদি দেখে ফেলে তাহলে সবাই কি ভাববে? ছি, এটা আমার ঠিক হয়নি। মুগ্ধ তখনও বুঝতে পারছে না তার জন্য আরো বড় বিপদ অপেক্ষা করছে। কামরান, তিব্বত কাকা ও তাদের সহযোগীরা সুরাইয়ার ফোনের অপেক্ষায় ছিল। ফোন না পেয়ে তারা বিরক্ত হয়ে বলে, কাজের সময় ফোনই ধরে না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয়, চলো আমরা নিজেরাই সুরাইয়ার বাসায় যাই। অন্যদিকে আমেনা বাজারে যাওয়ার পথে খালাম্মার সঙ্গে দেখা করে। খালাম্মা বলেন, অনেক ভেবে দেখেছি, আমার 2টা বাড়ি আর 4টা দোকানের মধ্যে একটা বাড়ি আর 2টা দোকান আমি মুগ্ধকে দিতে চাই। এতে কি তোমাদের মন খারাপ হবে? আমেনা বিনয়ের সঙ্গে উত্তর দেয়, মন খারাপের প্রশ্নই আসে না, আপনি কিছু না দিলেও আমাদের কোনো অভিযোগ থাকবে না। এই উত্তর শুনে খালাম্মা অনেক খুশি হন। তিনি বলেন, এই সম্পত্তি থেকে তোমরা মাসে 3-4 লাখ টাকা আয় করতে পারবে। আমেনা জবাব দেয়, চিন্তা করবেন না, সালাউদ্দিনের সম্পত্তির প্রতি কোনো লোভ নেই। খালাম্মার মন আরও শান্ত হয়ে যায়। এদিকে কামরানরা সিদ্ধান্ত নেয়, মুগ্ধকে মারধর নয়, বরং সুরাইয়ার চায়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়াবে। তারপর অজ্ঞান অবস্থায় আপত্তিকর ছবি তুলে সেই ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করা হবে। এরপর বাধ্য করে সব সম্পত্তি লিখে নেওয়া হবে। তারা দ্রুত সুরাইয়াকে ফোন করে বলে, আমরা আসছি, তার আগেই চায়ে ওষুধ মিশিয়ে দাও। সুরাইয়া রাজি হয়ে যায়। এরপর নাটকে ঈগল ওয়াচ অ্যাপের বিজ্ঞাপন দেখানো হয়। অন্যদিকে জহির ও তার সহযোগীরা আলাউদ্দিনকে আবার পাগলের অভিনয় করতে বাধ্য করে। প্রথমে আলাউদ্দিন রাজি হয় না। সে বলে, আগে তো সত্যি মাথা খারাপ ছিল, এখন অভিনয় করতে পারবো না। জহির রেগে গিয়ে হুমকি দেয়, অভিনয় না করলে এমন মারবো সত্যি পাগল হয়ে যাবে। এরপর পুরো পরিকল্পনা খুলে বলে, তুই যদি পাগলের মতো আচরণ করিস তাহলে খালাম্মা ভাববে এই বাড়িতে আর থাকা নিরাপদ না। তখন উনি নিজেই সব সম্পত্তি বিক্রি করে ঢাকায় চলে যেতে চাইবেন। সব শুনে আলাউদ্দিন অবশেষে রাজি হয়ে যায়। সে বলতে থাকে, আমি এখন থেকে গাছের পাতা খাবো, আমি পুরো পাগল। আলাউদ্দিন সত্যি কাঁঠাল পাতা খেতে শুরু করে। খালাম্মা দৌড়ে এসে অবাক হয়ে জিজ্ঞেস করেন, কি হয়েছে? আলাউদ্দিন কান্নার ভান করে বলে, জোর করে আমাকে কাঁঠালের পাতা খাওয়ানো হয়েছে। ফাতেমা সবাইকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু খালাম্মার মনে আবারও ভয় ঢুকে যায়। ছেলের পাগলামি কি আবার ফিরে এলো?
এই অংশে মূলত 3টি বড় ঘটনা একসঙ্গে এগিয়ে যায়। সুরাইয়া মুগ্ধকে নিজের বাসায় এনে ফাঁদে ফেলতে শুরু করে। খালাম্মা সম্পত্তির একটি অংশ মুগ্ধকে দেওয়ার সিদ্ধান্ত নেন। জহিররা আলাউদ্দিনকে আবার পাগলের অভিনয় করিয়ে খালাম্মাকে ঢাকায় যাওয়ার সিদ্ধান্তে বাধ্য করার ষড়যন্ত্র শুরু করে। মুগ্ধের জন্য পেতেছিল, সেই ফাঁদেই সে নিজেই পা দিতে যাচ্ছে। কয়েক মিনিটের মধ্যেই সুরাইয়ার চোখ ভারী হতে শুরু করে। কথা বলতে বলতে তার জিভ জড়িয়ে আসে। মুগ্ধ, আমার কেমন যেন লাগছে। সে দাঁড়ানোর চেষ্টা করলেও হঠাৎ মাথা ঘুরে সোফার উপর ঢলে পড়ে। মুগ্ধ সঙ্গে সঙ্গে বুঝে যায় তার সন্দেহই সত্যি ছিল। সে হতভম্ব হয়ে বলে, হায় আল্লাহ, সত্যি চায়ের মধ্যে কিছু মেশানো ছিল। এরই মধ্যে দরজার বাইরে এসে পৌঁছে যায় কামরান, তিব্বত কাকা ও তাদের সহযোগীরা। তারা দরজায় নক করতে করতে ডাকতে থাকে, সুরাইয়া, দরজা খোলো। কোনো উত্তর না পেয়ে তারা আরও জোরে ধাক্কা দিতে থাকে। শেষ পর্যন্ত দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখে সুরাইয়া অচেতন অবস্থায় পড়ে আছে। কামরান বিস্ময়ে চিৎকার করে ওঠে, এ কি, মুগ্ধ কোথায়? চারদিকে খুঁজেও মুগ্ধকে দেখা যায় না। তিব্বত কাকা বলে, ওকে খুঁজে বের করো, নিশ্চয়ই পালিয়ে গেছে। তারা সবাই মিলে সুরাইয়াকে জাগানোর চেষ্টা করে। কামরান পানির বোতল এনে মুখে ছিটিয়ে দেয়। কিছুক্ষণ পর সুরাইয়ার জ্ঞান ফিরতে শুরু করে। সে চোখ খুলতেই কামরান রাগী গর্জে ওঠে, এটা কি করলে তুমি? সুরাইয়া দুর্বল কণ্ঠে বলে, আমি তো মুগ্ধকে ওষুধ খাওয়ানোর জন্যই চাই মিশিয়েছিলাম। কামরান বিস্ময় বলে, তাহলে অজ্ঞান হলে তুমি কিভাবে? সুরাইয়া তখন সব মনে করার চেষ্টা করে। হঠাৎ তার মাথায় আসে, আমি পানি আনতে রান্নাঘরে গিয়েছিলাম, ওই সময়। তিব্বত কাকা কথাটি শেষ করে দেয়, মানে ওই সময় মুগ্ধ কাপ বদলে দিয়েছে। কামরান নিজের কপালে হাত দিয়ে বলে, সর্বনাশ, আমরা যাকে গ্রামের সহজ সরল ছেলে ভাবছিলাম সে তো আমাদের চেয়েও চালাক। সুরাইয়া হতাশ হয়ে মাথা নিচু করে বসে থাকে। সে বলে, এখন মুগ্ধ আর কোনোদিন আমার কথায় বিশ্বাস করবে না। কামরান দাঁত চেপে বলে, একটা প্ল্যান নষ্ট হয়েছে, তাই বলে খেলা শেষ হয়নি। এবার নতুন পরিকল্পনা করতে হবে। যেভাবেই হোক মুগ্ধের সম্পত্তি আমাদের হাতেই আনতে হবে। এদিকে আমেনা বাজার করতে বের হয়। রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ দেখে সালাহুদ্দিন দুলতে দুলতে আসছে। সে একেবারে অসুস্থ। হয়তোবা তার ওষুধ মেশানো চা কিছুটা হয়তো সালাহুদ্দিন খেয়ে নিয়েছিল, যার কারণে সে নেশাগ্রস্ত হয়ে পড়েছে এবং সে তার নিজের কন্ট্রোল নিজের মধ্যে রাখতে পারছে না। তখন আমিনা তাকে তাড়াহুড়ো করে রিকশা ডেকে বাড়ি নিয়ে আসে এবং ডাক্তারকে খবর দেয়। অন্যদিকে খালাম্মাও সালাহুদ্দিনের অসুস্থতা এবং আলাউদ্দিনের অস্বাভাবিক আচরণ নিয়ে গভীর দুশ্চিন্তায় পড়ে যান। জহির আবারও সুযোগ নিয়ে জায়দা বেগমের কানে ঢাকায় চলে যাওয়ার কথা বলতে শুরু করে। জায়দা বেগম ধীরে ধীরে ভাবতে থাকেন, হয়তো সত্যিই গ্রামের সব সম্পত্তি বিক্রি করে ঢাকায় চলে যাওয়াই ভালো হবে। এই ভাবনাই জহিরের ষড়যন্ত্রকে আরও এগিয়ে নিয়ে যায়। সুরাইয়ার জ্ঞান পুরোপুরি ফিরে আসার পর ঘরের ভেতরের পরিবেশ ভারী হয়ে ওঠে। কামরান রাগে ফুঁসতে ফুঁসতে বলে, একটা এত সহজ কাজও ঠিকমতো করতে পারলে না, উল্টো নিজেই ওষুধ খেয়ে অজ্ঞান হয়ে গেলে। সুরাইয়া লজ্জিত মুখে উত্তর দেয়, আমি নিশ্চিত ছিলাম মুগ্ধ কিছু বুঝতে পারবে না, কিন্তু আমি পানি আনতে যাওয়ার পর ও নিশ্চয়ই কাপ বদলে দিয়েছে। কামরান নিজের কপালে হাত দিয়ে বলে, সর্বনাশ, আমরা যাকে গ্রামের সহজ সরল ছেলে ভাবছিলাম সে তো আমাদের চেয়েও চালাক। সুরাইয়া হতাশ হয়ে মাথা নিচু করে বসে থাকে। সে বলে, এখন মুগ্ধ আর কোনো দিন আমার কথায় বিশ্বাস করবে না। কামরান দাঁত চেপে বলে, একটা প্ল্যান নষ্ট হয়েছে, তাই বলে খেলা শেষ হয়নি। এবার নতুন পরিকল্পনা করতে হবে। যেভাবেই হোক মুগ্ধের সম্পত্তি আমাদের হাতেই আনতে হবে। পারে তিনজন আবার নতুন ষড়যন্ত্র নিয়ে আলোচনা শুরু করে। ডাক্তারের দেওয়া ওষুধে কিছুটা সুস্থ হয়ে উঠেছে সালাউদ্দিন। খালাম্মা, আমেনা ও পরিবারের সবাই তার পাশে বসে আছে। খালাম্মা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করেন, বাবা, কি হয়েছিল? তুমি এমন অবস্থায় বাসায় ফিরলে কেন? সালাউদ্দিন কিছুক্ষণ চুপ থেকে উত্তর দেয়, আমি ঠিক মনে করতে পারছি না। শুধু মনে আছে হঠাৎ মাথা ঘুরছিল, চোখে ঘুম নেমে আসছিল, তারপর আর কিছুই মনে নেই। পরিবারের সবাই আরও নিশ্চিত হয় যে কেউ ইচ্ছাকৃতভাবে সালাউদ্দিনের ক্ষতি করার চেষ্টা করেছে। আমিনা মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করে। খালাম্মা একা বসে অনেকক্ষণ চিন্তা করতে থাকেন। সালাউদ্দিনের উপর রহস্যময় হামলা, তার মন ভেঙে পড়ে। এদিকে জহির এসে বসে জায়দা বেগমের কাছে। সে শান্ত গলায় বলে, খালাম্মা, এত টেনশন করে লাভ কি? এখন আপনার আরাম করার সময়। গ্রামের এত ঝামেলা রেখে কি হবে? জায়দা দীর্ঘশ্বাস ফেলে বলেন, কিন্তু এই বাড়ি ছেড়ে যেতে মন চায় না। জহির সুযোগ বুঝে বলে, ঢাকায় 2টা বাড়ি কিনলে একটায় থাকবেন, আরেকটার ভাড়া মাসে লাখ লাখ টাকা আসবে, কোনো কষ্ট থাকবে না। জায়দা বেগম চুপ করে থাকেন। তার নীরবতাই বুঝিয়ে দেয় জহিরের কথাগুলো তার মনে প্রভাব ফেলতে শুরু করেছে। তৈমুর রহমান আবারও নতুন ঝামেলা শুরু করে। সে চিৎকার করে সাথীকে ডাকে,
1000 টাকা দাও। সাথী অবাক হয়ে বলে, আবার টাকা? কি করবে এত টাকা দিয়ে? তৈবুর রেগে যায়, আমার টাকা আমি যা খুশি করব, তোমাকে হিসাব দিতে হবে না। সাথী এবার দৃঢ়ভাবে বলে, না, টাকা নষ্ট করার জন্য আমি আর টাকা দেব না। তৈবুর হুমকি দেয়, আজ টাকা না দিলে পুরো এলাকায় বলে বেড়াবো তোমার বাবা মা আমার 30 লাখ টাকা আত্মসাৎ করেছে। শেষ পর্যন্ত পরিবারের মান সম্মানের কথা ভেবে সাথী বাধ্য হয়ে টাকা দিয়ে দেয়। কামরান, তিব্বত কাকা ও সুরাইয়া আবার বসে নতুন পরিকল্পনা করে। কামরান বলে, এবার আর তাড়াহুড়ো করা যাবে না, এমনভাবে কাজ করতে হবে যাতে মুগ্ধ নিজেই আমাদের ফাঁদে পা দেয়। সুরাইয়া মাথা নাড়ে, তার চোখে এবার ভালোবাসা নয়, প্রতিশোধের আগুন। সে মনে মনে প্রতিজ্ঞা করে, যে করেই হোক মুগ্ধকে আমি হার মানাবো না। এদিকে মুগ্ধ বুঝতে পারে তার চারপাশে শত্রুর সংখ্যা দিন দিন বাড়ছে। সে আল্লাহর উপর ভরসা রেখে সিদ্ধান্ত নেয়, এবার থেকে প্রতিটি পদক্ষেপ খুব ভেবে চিন্তে নিতে হবে। সুরাইয়া, কামরান ও তাদের পুরো চক্র বুঝে আগের পরিকল্পনা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তারা ভেবেছিল মুগ্ধকে অজ্ঞান করে আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেল করবে, কিন্তু উল্টো সুরাইয়াই নিজের ফাঁদে পড়ে অজ্ঞান হয়ে যায়। কামরান ক্ষোভে বলে, একটার পর একটা প্ল্যান ফেল হচ্ছে, আর দেরি করলে মুগ্ধ সব সম্পত্তির মালিক হয়ে বিদেশ চলে যাবে। এবার এমন পরিকল্পনা করতে হবে যেখান থেকে ওর আর বাঁচার সুযোগ থাকবে না। এই সংলাপ থেকেই পরিষ্কার বোঝা যায় তারা এখনো থামেনি, বরং আরও ভয়ঙ্কর ষড়যন্ত্রের প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে তৈয়ব আবার শ্বশুর বাড়িতে অশান্তি শুরু করে। শ্বশুর বাড়ি ফিরে স্ত্রীকে জিজ্ঞেস করেন, তোর জামাই আবার কি করছে? সাথী চোখের পানি ধরে রাখতে না পেরে বলে, আজও আমাকে ভয় দেখিয়ে 1000 টাকা নিয়ে গেছে, প্রতিদিন নতুন নতুন হুমকি দেয়, এভাবে আর সংসার করা সম্ভব না। সব শুনে শ্বশুর প্রচণ্ড রেগে যান। তিনি বলেন, আর সহ্য করা হবে না, দরকার হলে ডিভোর্স দিয়ে দেব, এবার ওর একটা ব্যবস্থা করতেই হবে। এতে বোঝা যায় তৈয়বের বিরুদ্ধে এবার পরিবারের সবাই একসাথে সিদ্ধান্ত নিতে শুরু করেছে। এরপর গ্রামের বাড়িতে ফিরে আসে মঈন, মিম ও রাফিয়া। তারা লক্ষ্য করে পুরো বাড়ির পরিবেশ অস্বাভাবিক নীরব। মিম অবাক হয়ে জিজ্ঞেস করে, মেজো ভাই কোথায়? তখন সবাই জানায় ওর অবস্থা আগের থেকেও খারাপ, এখন গাছের পাতাও খেতে শুরু করেছে। এই কথা শুনে সবাই হতবাক হয়ে যায়। মিম ছুটে যায় আলাউদ্দিনকে দেখতে। ঘরে গিয়ে দেখে আলাউদ্দিন পুরোপুরি পাগলের মতো আচরণ করছে। সে কখনো গাছের পাতা খাচ্ছে, কখনো অসংলগ্ন কথা বলছে। হঠাৎ সে বলতে শুরু করে, আমিনারা এখন 2টা বাড়ির মালিক হইছে, ওরা কোটিপতি, আমারে কেউ টাকা দেয় না, আমি ঢাকায় যাবো। তার কথাগুলো শুনে উপস্থিত সবাই আরও চিন্তিত হয়ে পড়ে। কেউ বুঝতে পারে না সে সত্যি অসুস্থ নাকি এর পিছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে। দর্শক অবশ্য জানে এটি জহিরদের সাজানো অভিনয়, যাতে জায়দা বেগম দ্রুত সব সম্পত্তি বিক্রি করে ঢাকায় চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এপিসোড 84 এর মূল সারসংক্ষেপ, সুরাইয়ার ব্ল্যাকমেইলের পরিকল্পনা সম্পূর্ণ ব্যর্থ হয়। কামরান নতুন ও আরও বিপজ্জনক ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। তৈয়বের অত্যাচারে সাথীর পরিবার ডিভোর্সের সিদ্ধান্তের কথা ভাবতে শুরু করে। আলাউদ্দিন পাগলের অভিনয় চালিয়ে যায় এবং জায়দা বেগমকে মানসিকভাবে প্রভাবিত করতে থাকে। জহির ধীরে ধীরে জায়দা বেগমকে গ্রামের সম্পত্তি বিক্রি করে ঢাকায় চলে যাওয়ার জন্য রাজি করিয়ে ফেলছে। সালাউদ্দিন চিকিৎসায় সুস্থ হওয়ার পথে এগোয়। আমিনার দোয়া ও স্বামীর প্রতি ভালোবাসা আবেগঘনভাবে তুলে ধরা হয়। মুগ্ধকে ঘিরে শত্রুপক্ষের নতুন ষড়যন্ত্রের আভাস দিয়ে এপিসোড 84 শেষ হয়। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আগামী পর্ব দেখার জন্য আপনারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আগামী পর্ব দেখার জন্য আপনারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।